আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান, বর্তমানে এমবিবিএস থার্ড ইয়ারে অধ্যয়নরত। আজকে থেকে এমবিবিএস ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছে। তো আজকে মেনলি ওরিয়েন্টেশন হয়েছে, আর একাডেমিক যে ক্লাসেসগুলো সেটা হয়তো আরও কয়েকদিন পর থেকে শুরু হবে পুরো দমে। আমি এখন একটা শর্ট স্টোরি শেয়ার করব। এই স্টোরিটা শুধুমাত্র এই যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করতে যাবে তাদের জন্য এফেক্টিভ তা না, এটা সবার জন্য এফেক্টিভ। সো এনিওয়ান হু ইজ ওয়াচিং দিস ভিডিও, কিপ কন্টিনিউ ওয়াচিং। দেয়ার ইজ এ ভেরি গুড মেসেজ ফর অল অফ ইউ। তো স্টোরিটা হচ্ছে একজন হাঙ্গেরিয়ান আর্মিকে নিয়ে। হাঙ্গেরি একটা দেশের নাম, এটা আমরা জানি। তো ওই জায়গার আর্মিতে একটা লোক কাজ করতো, লোকটার নাম হচ্ছে ক্যারোলি। সে 1938 সালে, আমরা 1938 সালের কথা বলতেছি, 1938 সালে এই ক্যারোলি নামক ব্যক্তিটা হচ্ছে গিয়ে আর্মির একটা ক্যাম্পে যায়। তো তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে এই ক্যারোলি পুরা হাঙ্গেরি দেশের মধ্যে বিখ্যাত ছিল তার শুটিং স্কিলের জন্য। শুটিং মানে কি, গুলি করা। সো সে গুলি করতে পারতো, যেদিকে ইচ্ছা বা যেদিকে সে টার্গেট করতো ওইখানে কিন্তু গুলি করতে পারতো। তো এই যে পিস্তল শুটিং কম্পিটিশন, এখানে সে যত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশান আছে সব জায়গায় সে ফার্স্ট হইতো। সো তার এই স্পেশাল স্কিলটা বা এক্সপার্টাইজটা কিন্তু ছিল, এবং এই কারণে তার দেশের যত মানুষ ছিল সবাই এক্সপেক্ট কইরাই নিছিল যে 1940 সালে যে অলিম্পিক হইতে যাইতেছে সেখানে এই শুটিং সেগমেন্টে ক্যারোলি অবশ্যই হাঙ্গেরির হয়ে গোল্ড মেডেল জিতবে। এই এক্সপেকটেশন থেকে ক্যারোলির নিজেরও অনেক বেশি হাই অ্যাম্বিশন ছিল, সে অবশ্যই পারবে। এটাকে হাই অ্যাম্বিশন বলা যায় না, এটা সে ডিজার্ভ করে, কারণ সে এত বেশি এক্সপার্ট ছিল। 1938 সালে সে যখন আর্মির ক্যাম্পটাতে অংশগ্রহণ করে তখন একটা এক্সপ্লোশন হয়, অর্থাৎ একটা বিস্ফোরণে সে তার ডান হাতটা হারাই ফেলে। এখন তার তো স্বভাবতই খুবই বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা, খুবই ডিপ্রেশনে চলে যাওয়ার কথা, কারণ তার যে পরিমাণ ইচ্ছা ছিল, এবং অ্যাজ এ ডান হাতি, সে কিন্তু ডান হাতি শুটার ছিল, তার ডান হাত হারাই যাওয়ার কারণে তার তো আসলে লাইফের যে মোটিভ সেটাই ফুলফিল করা হবে না। কিন্তু সে চিন্তা করছে যে যা আমি হারাই ফেলছি, যা আমার হাতে নাই, যা আমার কাছে নাই, সেটা নিয়ে আমি ভাববো না। আমি ভাববো আমার কাছে কি আছে। তার কাছে কি ছিল বলতো? তার কাছে বাম হাত ছিল। তো এই বাম হাত দিয়ে সে শুটিং প্র্যাকটিস করতে থাকে, এবং 1 মাস সে এভাবে প্র্যাকটিস করে। এরপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কম্পিটিশান অনুষ্ঠিত হয় হাঙ্গেরিতে। তো অ্যাজ ইউজুয়াল সে এবারও অংশগ্রহণ করতে যায়। সবাই খুবই সারপ্রাইজড হয়, সবাই বলে যে আসলে আপনি খেলা দেখতে আসছেন, এটা ঠিক আছে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আপনার এক্সাইটমেন্ট বা ইন্টারেস্টের জায়গা থেকে এখানে খেলা দেখতে আসছেন, মানে আপনি অ্যাটেন্ড করবেন, পার্টিসিপেট করবেন, এটা কেমন কথা, এটা কিভাবে সম্ভব? কিন্তু সব কথাবার্তাকে উড়িয়ে দিয়ে সে সেখানে পার্টিসিপেট করে, এবং সবার বেস্ট হ্যান্ড যেটা সেটা দিয়ে তারা শুটিং করতেছিল। অপরদিকে ক্যারোলি তার অনলি হ্যান্ড, কারণ তার বেস্ট হ্যান্ডের তো কোনো স্কোপ নাই, সে তারপর ডান হ্যান্ড শেষ। তো সে তার যে অনলি হ্যান্ড আছে, এই অনলি হ্যান্ড দিয়ে কম্পিটিশানে অংশগ্রহণ করে। এবং কম্পিটিশনের পরে কি হয় বলো তো? এটা সবাই গেস করো যে কে জিততে পারে। যেটা নর্মাল, যেটা ইউজুয়াল, সবাই ভাববে হয়তো বা কেউ একজন জিতছে, বাট না, ম্যান উইথ অনলি হ্যান্ডই এই কম্পিটিশনে জয়লাভ করে, অর্থাৎ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্যারোলি চ্যাম্পিয়ন হয়। বাট তার টার্গেটটা এত ছোট না, তার মেইন টার্গেট অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। 1940 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় না, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল। 1944 সালেও অলিম্পিক অনুষ্ঠিত হয় না, কারণ তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এটা কিন্তু বাতিল হয়ে যায়। 1948 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় এবং ক্যারোলি সেখানে অ্যাটেন্ড করে। এখন কথা হলো 1948 সালে তার বয়স 38 বছর, যেখানে অনেক ইয়াং কম্পিটিটরস, যাদের চোখের পাওয়ার অনেক ভালো, শুটিং স্কিল অনেক ভালো, তারা ইয়াং। সো তারা ক্যারোলি এর সাথে কম্পিটি করবে। সো ক্যারোলি স্বভাবতই এই এইজের দিক থেকে একটা ব্যাকফুটে আছে, এবং পাশাপাশি সে বাম হাত দিয়ে শুটিং করবে, যেখানে অন্য সবাই বেস্ট হ্যান্ড দিয়ে শুটিং করবে। সো অ্যাজ ইউজুয়াল এখানে আসলে অন্যদেরকে ফেভারিট ধরা যায়। বাট গেস হোয়াট, এটাতেও ক্যারোলি হচ্ছে গোল্ড মেডেল জিতে তার দেশের হয়ে। এবং টু এভরিওয়ান সারপ্রাইজ 1952 সালে যখন তার বয়স 42 বছর, সে আবারও অলিম্পিক অংশগ্রহণ করে, আবারও গোল্ড মেডেল জিতে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আ পার্সন অন আ গোল্ড মেডেল কনজিকিউটিভলি ইন দিস ভেরি সেগমেন্ট, অর্থাৎ এই সেগমেন্টে সর্বপ্রথম সেই পরপর 2বার গোল্ড মেডেল জিতে। এই গল্পটা শেয়ার করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ডোন্ট ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ লস্ট, ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ। আমরা ফার্স্ট ইয়ার এমবিবিএসে চান্স পাওয়ার পরে অনেকেই আমরা ভাবতেছি যে অ্যাকচুয়ালি আমি তো ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইনি, আমি তো
বিভাগীয় শহরের কোনো মেডিকেল কলেজেই চান্স পাইনি, ওখানে ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল, আমি তো কোনো কিছুই পাবো না। সো এই সকল জিনিস তো আমার হাতে নেই, বাট আমি এগুলো নিয়ে ভাবতেছি যে এইগুলা যেহেতু আমি পাবো না, তাই আমি ভালো ডক্টর হইতে পারবো না। যেহেতু আমাদের সবারই স্বপ্ন মেডিকেল আসার পেছনে যে আমরা ভালো ডক্টর হব, এইগুলা ভাইবেই আমরা ভালো ডক্টর না হতে পারার বিষয়টাকে ডিফাইন করে ফেলি। বাট উইনার অ্যাকচুয়ালি তারাই হবে, তারাই ভালো ডক্টর হবে যারা এটা ভাববে যে আমার কাছে হাজার হাজার রিজনস আছে যে কারণে আমি ভালো ডক্টর হইতে পারবো না, বাট আমার কাছে একটা রিজন আছে যে আমি একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছি, অথবা আমি মেডিকেল কলেজে আছি, এটার মাধ্যমেই আমি একজন ভালো ডক্টর হয়ে দেখাবো। সো এই যে হাজার রিজন যেটা ডক্টর হতে দিবে না সেটা তাকে বাধা দিতে পারবে না, বাট একটা রিজন যেটা তাকে ডক্টর হইতে দিবে, ভালো একজন ডক্টর হইতে দিতে পারে, সেই একটা রিজন নিয়ে সে কনস্ট্যান্টলি কাজ করে যাবে, হার্ডওয়ার্ক করে যাবে। সো এই যে ভিগারটা, এটাই উইনারদের থাকে এবং এরাই ভালো ডক্টর হবে ইনশাল্লাহ। তোমার হাতে যা নাই সেগুলা নিয়ে ভাইবা লাভ নাই, তোমার হাতে যেটা আছে, যাই আছে, সেটা নিয়ে তুমি যদি স্ট্রাগল করো এবং তোমার মধ্যে যদি সেই মন মানসিকতা থাকে যে ইউ ক্যান মেক ইট, ফর শিওর ইউ ক্যান মেক ইট বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবার জন্য শুভকামনা।